জাফর সাহেব তার কলিগ তারিনের বাসায় বসে আছেন। তখন তারিনের স্বামী বেলাল বাইরে থেকে ফিরল। জাফর সাহেবকে দেখে বেলাল বলে উঠল, আপনি কে? এখানে কি করছেন? আমি তারিনের কলিগ, আমার নাম জাফর হোসেন। তুমি নিশ্চয়ই বেলাল? যাক, শেষমেশ দেখা হয়ে গেল তোমার সাথে। এই বলে জাফর সাহেব হাত বাড়িয়ে দিয়ে হাসার চেষ্টা করলেন। বেলাল জুতা খুলতে খুলতে ব্যঙ্গ সুরে বলে উঠল, আমার সাথে কি দেখা হওয়ার কথা? আমি না থাকলে তো নিশ্চয়ই আসা হয় বাসায়। জাফর সাহেব কি বলবেন বুঝতে পারছেন না। জাফর সাহেব আগেও 2 বার এসেছেন, তখন বেলাল ছিল না। জাফর সাহেব এখন বুঝতে পারছেন কেন তারিন বেলাল না থাকতে আসতে বলেছে। জাফর সাহেব কিছু বলছে না দেখে বেলাল আবার বলে উঠল, তা কয়বার এসেছেন বাসায় আমি না থাকা অবস্থায়? 2 বার এসেছি। তবে তুমি নিশ্চয়ই ভুল বুঝছো, তারিন আমার ছোট বোনের মতো, তাই। জাফর সাহেব কথা শেষ করার আগে বেলাল তাকে থামিয়ে দিয়ে বলল, থাক, হয়েছে, বুঝতে পেরেছি। আপনাদের জন্য তো এসব শব্দ এখন খারাপ হয়ে যাচ্ছে। জাফর সাহেব ভীষণ লজ্জিত বোধ করছেন, তিনি কিছু বলতে পারছেন না। তখন বেলাল আবার বলে উঠল, তা এখন কি কাজ শেষ নাকি শুরু করবেন? থাকবেন নাকি চলে যাবেন? তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। বেলাল রেগে গিয়ে বলল, আমার ঘরে দাঁড়িয়ে নোংরামি করছেন, আবার বলছেন আমি বাড়াবাড়ি করছি। বেলাল রেগে আরো কিছু বলতে যাবে, তখন তারিন নাস্তার ট্রে আরেকটা খাম নিয়ে রুমে ঢুকতেই চেঁচিয়ে উঠল, এই কি যাতা বলছো তুমি? কেন, খারাপ কি বললাম? আমি বাসায় নেই, আর কলিগ এনে বাসায় বসিয়ে রেখেছ, কেন এসেছে? তারিন টেবিলে নাস্তা আর শরবতটা রাখতে রাখতে বলল, তুমি কি সুন্দর করে জানতে চেয়েছ কেন এসেছেন উনি? তারিন জাফর সাহেবের দিকে তাকিয়ে হাত জোড় করে বললেন, কিছু মনে করবেন না ভাইয়া, আমি দুঃখিত, ওর হয়ে ক্ষমা চাচ্ছি। জাফর সাহেব কি বলবেন বুঝতে পারছেন না। তারিন ওনার চেয়ে বয়সে অনেক ছোট, ওকে ছোট বোন মনে করে। তাকে নিয়ে এমন একটা কথা আসলে উনি মেনে নিতে পারছেন না। তারিন ওনার দিকে খামটা এগিয়ে দিয়ে বলল, আপনার ভালোবাসার ঋণ তো আমি শোধ করতে পারবো না, আর্থিক ঋণটা শোধ করা আমার দায়িত্ব। জাফর সাহেব খামটা না নিয়ে তাকিয়ে রইলেন। তারিন ওনার হাতে খামটা দিয়ে বললেন, ভাবির চিকিৎসার জন্য এটা দরকার এখন। জাফর সাহেব মাথা নিচু করে খামটা নিলেন, বেলালের দিকে একবার তাকালেন। তারিন বেলালের দিকে ফিরে বলল, 6 মাস আগে যখন অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়েছিলে, তখনই জাফর ভাই না থাকলে হয়তো তোমার চিকিৎসা হতো না। কোনো শর্ত ছাড়াই এক কথায় আমাকে 1 লাখ টাকা দিয়েছিল তোমার চিকিৎসার জন্য। এতদিন ফেরত চাননি সেই টাকা। ভাবির হার্টের অপারেশনের জন্য এখন টাকা লাগবে, তাই আমি ডেকেছি সে টাকা ফেরত দিতে, আর তুমি না জেনে এত আজে বাজে কথা শুনিয়ে দিলে। বেলাল নিজের ভুল বুঝতে পেরে জাফর সাহেবের কাছে হাত জোড় করে ক্ষমা চাইল। আমাকে ক্ষমা করে দিন, আমি না বুঝে আজে বাজে কথা বলে ফেলেছি। জাফর সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে। বেলাল সাহেব রুমে গিয়ে আরো 50,000 টাকা এনে জাফর সাহেবের হাতে দিয়ে বললেন, এই ছোট ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য এটা সামান্য কৃতজ্ঞতা। জাফর সাহেব চোখের পানি মুছলেন, বেলালের টাকা ফেরত দিয়ে বললেন, মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় মুখের কথায়। ব্যথা পেলে সারানো যায়, ওষুধ খাওয়া যায়, তবে মুখের কথায় দেয়া কষ্ট সারানোর কোনো ঔষধ নেই, তেমনি সন্দেহেরও কোনো ঔষধ নেই। একসাথে কাজ করা মানেই একটা পরিবার। দিনের অর্ধেকটা সময় মানুষ তার কর্মস্থলে পার করে, তাই কলিগ পরিবারের সদস্য হয়ে যায়। ছেলে মেয়ে কলিগ মানেই তাদের একটা খারাপ সম্পর্ক আমাদের সমাজে এখনো অনেকের ধারণা। তাই কারো সম্পর্কে কিছু বলার আগে একবার যাচাই করা উচিত আপনি ঠিক নাকি ভুল। কারণ কলিগ মানে কিন্তু শুধু সহকর্মী না, একটা পরিবারের সদস্য বটে। শ্বশুরবাড়িতে পা রেখেই বুঝতে পারলাম এ বাড়িতে সব কিছুই শাশুড়ি মায়ের ইশারায় চলে। নতুন বউ বরণ করার সময় যারাই আমাকে কিছু খাওয়াতে আসছেন সবাই এক নজর শাশুড়ি মায়ের দিকে তাকাচ্ছিলেন। বিয়ের আগে ওনাকে মাত্র একবার দেখেছি। যথেষ্ট রুচিশীল মহিলা, যেমন কথাবার্তা তেমন পোশাক আশাক। সেদিন রাতে আমার স্বামী আমাকে খুব স্পষ্ট ভাষায় বলে দিলেন, দেখো, এ বাসায় কখন একটা কাজ করার চেষ্টাও করবে না, মা যা বল